সম্মানীয় দর্শক, দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ সংবাদে। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য। 5 লক্ষ কর্মসংস্থানের কথা আসলে ভাওতা। মমতার বাজেটের আর্থিক সংস্থান নিয়ে কটাক্ষ শুভেন্দু অধিকারীর। রাজ্য বাজেটে 5 লক্ষ কর্মসংস্থানের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই বিষয়ে রীতিমতো প্রশ্ন ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী। মাইনে দেওয়ার জন্য টাকার পরিমাণ কোথায় নির্ধারিত হয়েছে সেই প্রশ্ন করেছেন শুভেন্দু। শুধু কর্মসংস্থান নয়, 100 দিনের কাজ 50 দিনের কাজের ক্ষেত্রেও নিয়েও প্রশ্ন তুলেছেন শুভেন্দু। সেই ক্ষেত্রেও কোনো টাকার পরিমাণ বাজেটে রাখা হয়নি সেই দাবি করেছেন শুভেন্দু অধিকারী। মৌখিক বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী, কিন্তু বাজেটে লিখিত আকারে টাকার পরিমাণের অঙ্ক প্রকাশ করা হয়নি। ভোটের চমক ও জেতার জন্যই এই বাজেট করা হয়েছে। চাকরির প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, 50 দিনের কাজের কথা বলা হচ্ছে, এসব আসলে ভাওতা, এমনই দাবি করেছেন শুভেন্দু অধিকারী। 5 লক্ষ চাকরির ভাষণ, 50 দিনের কাজের প্রতিশ্রুতি পুরোটাই ধাপাবাজি, বাজেটে কোনো উল্লেখই নেই, এমন ভাষাতেই আক্রমণ শুভেন্দু অধিকারীর। বিজেপি রাজ্যে ক্ষমতায় এলেই মিথ্যাশ্রী পুরস্কার চালু করে প্রথম পুরস্কার মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হবে, এমন খোঁচাও দিলেন শুভেন্দু অধিকারী। বিধানসভায় সাংবাদিক বৈঠক করার বিষয়ে সরকার নির্দেশ জারি করেছেন মঙ্গলবার, সেই কারণে তিনি ফেসবুকে সাংবাদিক সম্মেলন করেন। এইসব প্রতিশ্রুতি না দিলে লোকসভা নির্বাচনে বড় ধাক্কা খাবে তৃণমূল কংগ্রেস। এবারের লোকসভা নির্বাচনে আসন সংখ্যা 10-এর নিচে নেমে যাবে তৃণমূলের। সেই কথা আন্দাজ করেই এমন বাজেট তৈরি করা হয়েছে। প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, দাবি শুভেন্দুর। এই প্রতিশ্রুতির কতটা পূরণ হবে তাই নিয়েও মনে প্রশ্ন রয়েছে, কারণ এপ্রিল-মে মাসের পরে এই বাজেট অনেক ক্ষেত্রে বাস্তবায়িত হবে। ততদিনে ভোট শেষ হয়ে যাবে। মানুষের ভোট পেতে মমতা বন্দ্যোপাধ্যায় এমন প্রতিশ্রুতি দিয়েছেন, দাবি করলেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে ভয় পায়। এছাড়াও নরেন্দ্র মোদী ও অমিত শাহকে দেখলে তিনি ভীত হন, এমন কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রের উপরে ভরসা নয়, দেবের আবদারে ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা দেবে রাজ্য, ঘোষণা মমতার। সংসদে দাঁড়িয়ে একাধিকবার ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলতে শোনা গিয়েছে ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেবকে, কিন্তু গত 10 বছরে ঘাটাল মাস্টার প্ল্যানের কোনো অগ্রগতি হয়নি। সংসদের বাজেট অধিবেশনের শেষ দিনেও এই প্রকল্পের কথা বলেছিলেন দেব। এরই মাঝে জল্পনা ছিল আসন্ন লোকসভা নির্বাচনে তার লড়াই নিয়ে। দেব যে আর ভোটে দাঁড়াতে চাইছেন না সেই ইঙ্গিত মিলেছিল। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর বরফ গলে, আর এবার দেব আর ঘাটাল মাস্টার প্ল্যান যেন সমর্থক হয়ে গেল। কেন্দ্রের উপর ভরসা নয়, দেবের আবদার মেনে ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্যোগ নিলেন খোদ মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনের আগে দেবকে সামনে রেখে কার্যত মাস্টার স্ট্রোক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার আরামবাগের সভা থেকে তার ঘোষণা, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 1250 কোটি টাকা দেবে রাজ্য সরকার। এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব নেবে রাজ্য। মুখ্যমন্ত্রী আরও বলেন, দেব যখন আবদার করেছে তখন রাজ্য সরকারই এই কাজ করবে। কেন্দ্রের উপর আর ভরসা নয়, দেব চ্যাম্পিয়ন অব ঘাটাল মাস্টার প্ল্যান। প্রসঙ্গত, এই প্রকল্প বাস্তবায়িত হলে আর বানভাসী হতে হবে না ঘাটালকে। 144 ধারা ভেঙে বিজেপির মিছিল, ধুন্ধুমার বসিরহাটে, আহত সুকান্ত মজুমদার। বসিরহাটের এসপি অফিস ঘেরাও কর্মসূচি ঘিরে ধুন্ধুমার কাণ্ড বসিরহাটে। এদিন মঙ্গলবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে এসপি অফিস ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়। আর এই কর্মসূচি ঘিরে সকাল থেকে উত্তেজনা ছিল। এসপি অফিসের 500 মিটারের মধ্যে 144 ধারা জারি করা হয় পুলিশের তরফে। মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। একাধিক ব্যারিকেড দিয়ে আটকে রাখা ছিল গোটা রাস্তা। কিন্তু মিছিলে সুকান্ত মজুমদার মিছিলে পৌঁছতেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। পুলিশের একের পর এক ব্যারিকেড ভেঙে এগোতে শুরু করেন বিজেপির নেতাকর্মীরা। এমনকি 144 ধারা ভেঙে এগোতে থাকে মিছিল। পরিস্থিতি সামাল দিতে পুলিশের তরফে ব্যাপক লাঠিচার্জ করা হয়। শুরু হয় ব্যাপক ইটবৃষ্টি, ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল। মুহূর্তে রণক্ষেত্রে পরিস্থিতি তৈরি হয় এলাকায়। পুলিশের লাঠির আঘাতে আহত হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ একাধিক বিজেপি নেতাকর্মী। এমনকি বহু মহিলাও আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এমনকি বিজেপি সাংসদের সঙ্গে থাকা নিরাপত্তা রক্ষীরাও আহত হয়েছেন বলে খবর।
আর এই ঘটনার পরেই বসিরহাটের এসপি অফিসের সামনে ধর্নায় বসে পড়েছেন বিজেপি রাজ্য সভাপতি। তার দাবি, পুলিশ বিনা প্ররোচনায় লাঠিচার্জ করেছে, আর তাতে একাধিক বিজেপি কর্মী আহত হয়েছেন, মাথা ফেটেছে মহিলাদেরও। শুধু তাই নয়, বিনা দোষে বহু কর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ সুকান্ত মজুমদারের। তাদের না ছাড়া পর্যন্ত অবস্থান চলবে বলে দাবি তার। অন্যদিকে বিজেপি নেতা ইন্দ্রনীল খা বলেন, ইচ্ছাকৃতভাবে এই হামলা করা হয়েছে, সুকান্ত মজুমদারকে টার্গেট করা হয়েছে বলেও বিস্ফোরক দাবি বিজেপি নেতার। শুধু তাই নয়, পুলিশের সঙ্গে তৃণমূলের নেতাকর্মীরা ছিলেন, তারাই এই হামলা চালিয়েছে বলে অভিযোগ। আর তা ঘিরে নতুন করে অশান্তি বসিরহাটে তৈরি হয়েছে বলে জানা গিয়েছে, যদিও বিশাল পুলিশ বাহিনী তাদের ঘিরে রেখেছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, সন্দেশখালীর ঘটনায় এদিন বসিরহাটে এসপি অফিস ঘেরাওয়ের ডাক দেওয়া হয় বিজেপির তরফে, আর সেই কর্মসূচি ঘিরেই একেবারে ধুন্ধুমার কাণ্ড বসিরহাটে। অন্যদিকে বসিরহাট এসপি অফিসের সামনে রাজ্য বিজেপি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার এবং বিজেপি কার্যকর্তাদের উপর লাঠিচার্জের প্রতিবাদে এদিন গণেশ টকিজের সামনে উত্তর কলকাতা বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালনের ডাক দেওয়া হয়েছে। সন্দেশখালী কাণ্ডে মুখ পুড়ল রাজ্যের, হাইকোর্টে বড় জয় শুভেন্দুর। সন্দেশখালী কাণ্ডে বড় জয় শুভেন্দু অধিকারীর। 144 ধারা নিয়ে বড় রায় দিল কলকাতা হাইকোর্ট। এই দিন বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে খারিজ করা হলো রাজ্যের জারি করা 144 ধারা। একই সাথে শুভেন্দু অধিকারীর মামলা প্রসঙ্গে কলকাতা হাইকোর্ট জানালো, এবার থেকে আর সন্দেশখালী যাওয়াতে কেউ বাধা দেবে না। এলাকা পরিদর্শনের জন্য তিনি অনায়াসে যেতে পারেন সেখানে। এদিন সন্দেশখালীতে জারি হওয়া 144 ধারা সম্পর্কে বিচারপতি বলেন, সাধারণত যে জায়গায় বিশৃঙ্খলা চরমে পৌঁছায় সেই সব জায়গাতে চিহ্নিত করে 144 ধারা জারি করা হয়। তবে এক্ষেত্রে গোটা সন্দেশখালীতেই 144 ধারা জারি করেছে রাজ্য, যা সম্পূর্ণ অপ্রয়োজনীয়। বরং সন্দেশখালীর যা পরিস্থিতি, তাতে আরও সশস্ত্র পুলিশ মোতায়েন করা উচিত বলে মনে করেছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, গত সোমবার সন্দেশখালী পরিদর্শনে গিয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সেখানে পৌঁছানোর পর প্রশাসনিক বাধার সম্মুখীন হতে হয় তাকে। তারপরেই তিনি কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন। সন্দেশখালীতে ঢুকতে চেয়ে মামলা করেন তিনি। এদিন সেই মামলা খারিজ করে বিচারপতি বলেন, যেহেতু 144 ধারা বাতিল করা হলো, তাই আর এই মামলার প্রয়োজন নেই। এবার তিনি ইচ্ছে করলেই এলাকা পরিদর্শনে যেতে পারেন। প্রসঙ্গত উল্লেখ্য, গত বুধবার থেকে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালীর পরিস্থিতি। তৃণমূলের গুন্ডা শেখ শাহজাহানের কুকর্মের বিরুদ্ধে সরব হয় সন্দেশখালীর সাধারণ মানুষজন। মেয়েদের উপর হওয়া ধর্ষণের প্রতিবাদে লাঠি ঝাঁটা হাতে পথে নামে সন্দেশখালীর আদিবাসী মহিলারা। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোটা এলাকায় জারি করা হয় 144 ধারা, বন্ধ করা হয় ইন্টারনেট পরিষেবা। তারপরেই কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয় বাম নেতৃত্ব। মঙ্গলবার সেই মামলা প্রসঙ্গে রাজ্যের কাছে প্রশ্ন রাখেন বিচারপতি জয় সেনগুপ্ত। জিজ্ঞেস করেন, গোটা সন্দেশখালী জুড়ে উত্তেজনা, কেন গোটা এলাকায় 144 ধারা জারি? এরপর তো বলবেন গোটা কলকাতা জুড়েই 144 ধারা জারি করতে হবে। মামলায় গুরুতর অভিযোগ করা হয়েছে, হালকাভাবে নেবেন না। তখনই আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, এই ঘটনায় পুলিশ আধিকারিকরাও যুক্ত। এত কিছু হয়ে যাওয়ার পরেও শাহজাহান, সুশান্ত, শিবু, উত্তমদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ। তখনই বিচারপতি প্রশ্ন করেন, এখনও কি ওই পুলিশ কর্মীরাই তদন্ত করছেন? তারাই কি আইন শৃঙ্খলা সামলাচ্ছেন? জবাবে বিকাশ রঞ্জন জানান, পুলিশই সামলাচ্ছেন। জবাব শুনে ভৎসনার সুরে বিচারপতি সেনগুপ্ত বলেন, গত 3 বছর ধরে পুলিশ কোনো অভিযোগ নেয়নি বলে দাবি। এলাকার মহিলারা নিরাপত্তার অভাব বোধ করছেন। এত কিছু অভিযোগের পরে আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না। ঘাটালে বিজেপির প্রার্থী হিরণ চর্চা পদ্ম শিবিরে। ফেব্রুয়ারিতে কলকাতায় এসে দলের কোর কমিটির সঙ্গে বৈঠকে বাংলা থেকে লোকসভার 42টি আসনের প্রার্থী নিয়ে আলোচনা করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দলীয় সূত্রে এমনটাই খবর। সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকাও বঙ্গ বিজেপির কোর কমিটির কাছ থেকে নিতে পারেন তিনি। ইতিমধ্যেই জেতা আসনগুলির কয়েকটি ছাড়া বাকি আসনের প্রতিটিতে 3 থেকে 4 জন করে নাম জমা পড়েছে। সেগুলি নিয়ে রাজ্যের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গেরুয়া শিবির সূত্রে খবর, দলের 4 থেকে 5 জন বিধায়ককে লোকসভা ভোটে প্রার্থী করার কথা ভাবা হয়েছে। সেই তালিকায় অগ্নিমিত্রা পালের সঙ্গে রয়েছেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের নামও। ঘাটালে হিরণকে প্রার্থী করার জন্য দলের বড় অংশ দাবি তুলেছে। ঘাটালে তৃণমূলের ফের প্রার্থী হচ্ছেন দেব, তাই বিজেপিও চাইছে তাদের দলের বিধায়ক তথা অভিনেতা হিরণকে ঘাটালে প্রার্থী করা হোক।
যদিও সবটা খতিয়ে দেখবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এদিকে চলতি মাসের শেষে রাজ্যে এসে মায়াপুরের ইস্কন মন্দিরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এখনও পর্যন্ত যা খবর, সফরসূচির পরিবর্তন না হলে 28শে ফেব্রুয়ারি গভীর রাতে কলকাতায় পৌঁছানোর কথা তার। পরদিনই তিনি যাবেন মায়াপুরের ইস্কন মন্দিরে। এবার কৃষ্ণ ভক্তদের আবেগ ছুঁতে কি ইস্কনে যাবেন অমিত শাহ? ওয়াকিবহাল মহলে তা নিয়ে চর্চা তুঙ্গে। গেরুয়া শিবির সূত্রে খবর, আগামী 28শে ফেব্রুয়ারি গভীর রাতে কলকাতায় পৌঁছবেন শাহ। শহরেই করবেন রাত্রিবাস। তার পরদিন যাবেন মায়াপুরে, মন্দির দর্শন করবেন, রানাঘাট সহ বেশ কয়েকটি লোকসভা নেতাদের সঙ্গে বৈঠক করবেন। কলকাতায় ফিরেও দলীয় বৈঠক করতে পারেন অমিত শাহ। সেই বৈঠকে রাজ্য নেতারা উপস্থিত থাকবেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় কোনো প্রকাশ্য সমাবেশ করবেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, ফেব্রুয়ারির শেষে অমিত শাহ বাংলায় থাকবেন বলেই কথা দিয়েছেন। লোকসভা নির্বাচনের আগে বঙ্গ সফরে এসে শাহের ইস্কন মন্দিরে যাওয়ার সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। দেবের পর এবার মিমি, জল্পনা বাড়িয়ে ইস্তফা দিলেন যাদবপুরের সাংসদ। দিন কয়েক আগেই 3টি গুরুত্বপূর্ণ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন অভিনেতা তথা তৃণমূলের প্রাক্তন সাংসদ দেব ওরফে দীপক অধিকারী। আর এবার একই পথে হাঁটতে চলেছেন তৃণমূলের অপর তারকা সাংসদ মিমি চক্রবর্তী। সদ্যই নলমুড়ি আর জিরানগাজা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের রোগী কল্যাণ সমিতি থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তীর ইস্তফার খবর সামনে আসতেই শুরু হয়েছে জল্পনা। যদিও তার ইস্তফার কারণ সম্পর্কে বিস্তারিত কিছুই জানা যায়নি, তবে এবার তিনি কি সহকর্মী দেবের মতো সাংসদ পদ থেকেও ইস্তফা দেবেন? প্রশ্ন উঠছে সমাজ মাধ্যমে। জন্মদিন কাটানোর পরেই রাজনৈতিক ক্যারিয়ারের অন্যতম বড় সিদ্ধান্ত নিলেন তিনি। লোকসভা নির্বাচনে দামামা বাঁচতেই রোগী কল্যাণ সমিতির পদ থেকে ইস্তফা দিলেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী। যদিও এই নিয়ে মিমি কিংবা তার দল তৃণমূল কারোর তরফে এখনও কোনো স্পষ্ট কোনো বার্তা আসেনি। ইস্তফাপত্রে সাংসদ লিখেছেন, 2019 থেকে 24 পর্যন্ত আমার সাংসদ পদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। আপনাদের যে সমর্থন আমি পেয়েছি তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি চেয়ারপারসন হিসাবে চিকিৎসক, নার্স এবং সর্বোপরি রোগীদের কল্যাণার্থে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করেছি।